ট্রাফিকেরও কিছু প্রবলেমস আছে, রাস্তাঘাটেরও প্রবলেমস আছে, ড্রেনেজ সিস্টেম বা সিওয়েজ ম্যানেজমেন্ট, ইনফ্যাক্ট সিভিক সেন্স নিয়ে আমরা একটা বহুত বড় প্রবলেম। এত টুকটুক বা ই রিক্সা আমরা টাউনে কেমনে মানে এলাও করা হইলো, বা এটা কি কোনো রেগুলেশন নাই? যে আমরা 3 নম্বর আজকের দিনে জিডিপিতে পৃথিবীর মধ্যে, কিন্তু পার ক্যাপিটা ইনকামে আমরা কই ধারে কাছে নাই। তো কোনো জায়গায় 3,000, 4,000, 5,000 টাকা স্যালারি দিয়ে টিচাররা স্টার্ট করে, এটার কোনো রেগুলেশন নাই। প্রাইভেট টিচাররারও যেন বেতন একটা মিনিমাম লেভেলে থাকে। এটা র্যাপিড ফায়ার রাউন্ড, 5 কোয়েশ্চেন, আপনার এক লাইনে হইতে লাগবো বা এক ওয়ার্ডে হইতে লাগবে। হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা আমরা একটু স্পেশাল ভিডিও, বিকজ টুডে উই আর ইন ডিসকাশন উইথ ওয়ান অফ দ্য এমিনেন্ট বিজনেসম্যান এন্টারপ্রেনিউর অফ শিলচর অ্যান্ড বরাক ভ্যালি। অলসো আমি কইমু যে তাই একজন খুব প্রোঅ্যাক্টিভ সোশ্যাল ওয়ার্কার। পোদ্দার টয়োটা, পোদ্দার জেসিবির মতো বড় বড় এস্টাবলিশমেন্ট তাই এখানে দাঁড়া করছেন। সো উই আর ভেরি গ্রেটফুল টু শ্রী বিবেক পোদ্দার স্যার যে আজকে আপনি আমরা এখানে জয়েন নমস্কার। করছেন। নমস্কার। তো অনেকে হয়তো ইউথরা মেবি দের আর ফিউ যে আপনারা এখনো জানে না। তো আপনি যদি নিজের ইন্ট্রোডাকশন হিসাবে কিছু একটা কইতে চাই আমরা ইউথরারে, কিতা হইবা? আমি শিলচরের ছেলে এবং ঠিক বাকি আরও 10জন ছেলেমেয়েরার মতো এখান থেকেই বড় হয়েছি। ছোটবেলা পাটিত বইয়া পড়াশোনা করছি, ল্যান্টন জ্বালাইয়া পড়াশোনা করছি। একসময় বাসাত কারেন্ট আসিল না। আজকে এখান থেকে যদি আমি এই জায়গাত আইতে পারি, তা আমি মনে করি শিলচরের প্রত্যেকজন ছেলে মেয়ে তার যদি ড্রিম, তার যদি স্বপ্ন, আর তার যদি কাজের পদ্ধতি, নিজের উপরে বিশ্বাস এবং সঠিক পথে চলতে পারে, তে যে জার্নি আমি করতে পারছি এর থেকে অনেক বেটার জার্নি শিলচরের আজকের ইউথরা করতে পারবো, এটাই আমার বিশ্বাস। থ্যাংক ইউ। তো আজকের ডিসকাশনটা আমরা পার্সোনাল কিছু রাখতাম না, বিকজ আপনি রিসেন্টলি নমিনেশন দিয়েছেন ক্যান্ডিডেট অফ বিজেপির থেকে যে ফর দ্য এমএলএ পোস্ট। তো আমরা শিলচরের ডেভেলপমেন্ট আমরা কিতা কিতা করতে পারি, কিপিং ইন মাইন্ড যে অনেক কিছু কাজ তো হয়েছে এবং কিছু কিছু জায়গায় আমরা এখনো প্রবলেমস কিছু ফেস করলাম। তো আপনার কিতা মাইন্ডসেট, আপনি কিরকম স্ট্র্যাটেজিস অ্যাপ্লাই করবা ইফ ইউ কাম ইন পাওয়ার? সো ওইগুলা নিয়ে আমার কিছু কোয়েশ্চেন্স আছে, যেটা আমরা জেনারেল পাবলিকেরও কোয়েশ্চেন, যেগুলো নিয়ে আমিও অনেক ভিডিওস বানাই, আমার ভিউয়ার্সরা দেখে, সো দে উইল বি এবল টু রিলেট অ্যান্ড বি এবল টু বিল্ড এ ট্রাস্ট অন ইউ। তো লেট আস বিগিন উইথ মাই ফার্স্ট কোয়েশ্চেন, যে আমরা শিলচরে ওভারঅল যদি আমরা দেখি, কোনো একটা স্পেসিফিক কিছু কোয়াটা বহুত কষ্ট, বাট ট্রাফিকেরও কিছু প্রবলেমস আছে, রাস্তাঘাটেরও প্রবলেমস আছে, ড্রেনেজ সিস্টেম বা সিওয়েজ ম্যানেজমেন্ট, ইনফ্যাক্ট সিভিক সেন্স নিয়ে আমরা একটা বহুত বড় প্রবলেম যেটা আমরা টাউনের মধ্যে আছে। হ্যাঁ, সাম ইমপ্রুভমেন্টস আর গোয়িং অন, বাট আপনি যদি পাওয়ারে আইন ইন দ্য নেক্সট 5 years অফ ইউর টেনিওর, হোয়াট স্ট্র্যাটেজিস উইল ইউ অ্যাপ্লাই, অর হোয়াট আর ইউর ইনসাইটস? আপনি কিতা ভাবরা যে আপনি কিরকম করলে জিনিসগুলো আরেকটু আরো ফাস্ট ট্র্যাক বা আরো স্পিড জিনিসগুলো? দেখুন, প্রথম যে জিনিসটা আমি দরকার মনে করি, যে যে কোনো কাজ করতে গেলে, যে কোনো ইমপ্রুভমেন্ট বা যে কোনো প্রজেক্ট যদি আমরা সাকসেসফুল করতে লাগে, আমি শিলচরের ওভারঅল ডেভেলপমেন্টারে যদি একটা প্রজেক্ট হিসেবে ধরি, এই প্রজেক্টের মধ্যে সবচেয়ে প্রথম দরকার যে আমি প্রজেক্টটা কত বছরের চিন্তা করতেছি। আমি যদি 1 বছরের চিন্তা করি একরকম কাজ করব, 5 বছরের চিন্তা করি একরকম কাজ করব, আর 25 বছর 50 বছরের যদি চিন্তা করি, তা আমার কাজটাও ঠিক ওইভাবে প্ল্যানিং লাগবে। তো প্রথম দ্য ফার্স্ট স্টেপ আমি মনে করি, যদি শিলচরে আমরা ট্রাফিক প্রবলেমই কইন, ড্রেনেজ বা জলের প্রবলেমই কইন, বা আজকের দিনে এছাড়াও যেগুলা দৈনিক ইস্যুস আমরা ফেস করি একটা বিজি টাউন বা স্মল সিটি হিসাবে, এখানে সবচেয়ে বড় দরকার একটা সুন্দর সব এরিয়া কভার করিয়া আগামী 25 বছরের একটা প্ল্যান আমরা সামনে রাখা। কারণ এটার একটা কারণ আমি কই আপনাদের, বেসিক কারণ হইল যে আজকের দিনে সেন্ট্রাল রোড দিয়ে যদি ঘন্টায় 100টা যানবাহন যায়, তো আগামী বছর হয়তো 120টা যাইব, এর পরের বছর হয়তো 140টা বা 50টা যাইব, এর কয়েক বছরের মধ্যে এটা 200টা যানবাহন যাইব। তো যে প্রবলেমটা আজকে আমি অ্যাড্রেস করতেছি, এই প্রবলেমটার কিন্তু সামনের দিকে আরো মারাত্মক অবস্থা হইব। তার মানে এই রাস্তার চৌড়া করাটা খালি ইনাফ হইতো না, হয়তো আমার অল্টারনেটিভ রোডের চিন্তা ওখান থেকে চিন্তা করতে লাগবে। 2 নম্বর, ঠিক যেভাবে আজকে কিছু কিছু জায়গার মধ্যে শিলচরের
বাড়ি ঘর বিল্ডিং কনসেন্ট্রেটেড হয়ে গেছে, এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। কারণ একটা ড্রেনের একটা লিমিটেড কোয়ান্টিটি ওয়াটার নিতে পারে। যত মানুষ বাড়বো ন্যাচারালি আরও জলের আউটফ্লো হইব, তো ড্রেনও আমার সেই রকম হইতে লাগবে। ঠিক সেইভাবে আমার প্রত্যেকটা জিনিস যদি আমি স্ট্যাটিস্টিক্যালি ক্যালকুলেট করি, তো আগামী 15 বছর, 20 বছর, 25 বছর, হয়তো 50 বছরের আমি একটা সুন্দর রোডম্যাপ তৈরি করতে পারি। যখন এই রোডম্যাপটা আমার সামনে থাকবো, তখন কাজটা প্রফেশনালি এবং মিনিমাম এক্সপেন্স করিয়া ম্যাক্সিমাম আউটপুট আমরা নিতে পারবো। তো প্রথম কাজটাই আমি মনে করি, যদি উন্নতি করতে লাগে, ওই স্কেলের উন্নতি, একটা খুব ভালো প্ল্যানের দরকার। এবং এই প্ল্যান করার লেগে খুব বাইরের মানুষ লাগবো আমি মনে করি না। আজকে এখানে এইসব কাজ করার লেগে স্ট্যাটিস্টিক ডিপার্টমেন্টের মানুষ আসুন, ইঞ্জিনিয়াররা আসুন, এক্সপিরিয়েন্সড ব্যুরোক্রেটরা আসুন, অনেক রিটায়ার্ড মানুষ আসুন যারা হেল্প আমরা নিতে পারি। অনেক ছেলেমেয়েরা আজকের দিনে শিলচর থেকে পড়াশোনা করিয়া অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, ইন্ডিয়াতে তো বটেই, অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড আমরা ছেলেমেয়েরা বড় বড় পোস্ট হোল্ড করে, চাहे ম্যানেজমেন্টেই হোক, চাहे ইঞ্জিনিয়ারিংয়ে হোক, চাहे আরও কোনো কাজের মধ্যে তারা, সেটা সব নিয়ে কিন্তু আমরা একটা সুন্দর প্ল্যান বানানোর দরকার। আমি মনে করি যদি এখান থেকে আমরা শুরু করি, তবে আগামীতে যে আমরা কাজগুলো করব, শিলচর একটা প্ল্যান সিটি, একটা স্মার্ট সিটিতে কনভার্ট হইব, এবং এই প্রত্যেকটা জিনিস কিন্তু অ্যাড্রেস করা যাইব। ভেরি গুড পয়েন্ট, যে প্ল্যানিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আই থিঙ্ক দ্য ফার্স্ট স্টেপ ইজ খুব ভালো একটা প্ল্যানিং থাকলেই কাজটা করা যায়, বিকজ গোল না থাকলে তো আমরা বুঝতাম না কোন দিকে যাইতাম। সো দিস ইজ এ ভেরি গুড পয়েন্ট। আমি সেকেন্ড যেটা আমার রিলেটেড ট্রাফিক ইস্যু, যে আমরা দেখলাম টাউনের মধ্যে একটা বার্নিং ইস্যু হয়ে গেছে, যে হিউজ নাম্বার অফ ই রিক্সা। তো এটা একটা কোয়েশ্চেন, আর যে আমরা পাবলিকেও জিগার, আমরাও জিগাইলাম যে এত টুকটুক বা ই রিক্সা আমরা টাউনে কেমনে মানে এলাও করা হইলো, বা এটা কি কোনো রেগুলেশন নাই? তো এটারে রেগুলেট করতে গেলে আপনি কিতা মনে করেন যে এটা কিতা করা যেতে পারে আপনার মতে? অ্যাকচুয়ালি ই রিক্সাটা আমরা যদি সমস্যা না ভাবিয়া, আমরা যদি ই রিক্সার একটা অপরচুনিটি হিসেবে চিন্তা করি, দেখুন আজকে যারা ই রিক্সা চালায় তারা কিন্তু অনেকেই, তার মধ্যে গ্র্যাজুয়েট, হুম। তার মধ্যে অনেকেও গ্র্যাজুয়েশন থেকে বেশি পোস্ট গ্র্যাজুয়েশন আছে, কিন্তু তারা আজকে সংসার চালাইবার লেগে তারা ই রিক্সা চালায়। তো ওই হিউম্যান সাইডটা প্রথম আমরা চিন্তা করতে লাগবো। আজকে ই রিক্সা সরাই দিমু আমরা, এটা একটা মাস ডিসিশন হইতে পারে না। কিন্তু কোন ই রিক্সা কোন জায়গায় চলবো, শিলচরের শহরে শিলচরের যে ই রিক্সাগুলো আছে তার বাইরের অনেক ই রিক্সা আয়, যে ই রিক্সা হয়তো আজকে শিলচরের বাইরের কোনো গ্রামের বা কোনো অন্য জায়গার ই রিক্সা। আমি প্রথম আমার যেটা চিন্তাধারা, যে এই শহরের যারা বাসিন্দার আশেপাশে যারা থাকে শিলচরের, একটা লিমিটেড নাম্বার অফ ই রিক্সা একটা পার্টিকুলার এরিয়ার মধ্যে চলতে দেওয়া উচিত। এটা সব জায়গাতেই থাকে, যে কোনো সিটিতে অটো রিক্সা সব জায়গায় যাইতে পারে না, পার্টিকুলার এরিয়াতে চলে। বড় বড় সিটিতে এটা অলরেডি একটা এরকম আছে। এবং শিলচরেও এটা যদি আমরা ফার্স্ট স্টেপ হিসাবে কন্ট্রোল করি, আমি মনে করি যে ই রিক্সার যে প্রবলেমটা এটা ওভারকাম হইব। সেকেন্ড যেটা প্রবলেম ই রিক্সা থেকে, যেটা রেগুলার প্রবলেম, আমি মনে করি যে ই রিক্সার যারা ড্রাইভার আছে তারারে একটু বেসিক্যালি ট্রেনিং এর দরকার, যে আপনারা কোন জায়গা ই রিক্সাটা থামাইতে পারবা। রাস্তাগুলা আমরা সরু, যার লেগে কিতা হয় ই রিক্সা থামাইলে পরেই পিছন দিকের গাড়ি দাঁড়াই যায়। তো এই ই রিক্সা কোনখানে প্যাসেঞ্জার নামাইতো আর কই প্যাসেঞ্জার উঠাইতো, এটা একটা বড় জিনিস। এতে কিন্তু ই রিক্সা বন্ধ করার কোনো প্রশ্নই নাই, একটা ডিসিপ্লিনের দরকার। এবং এই ডিসিপ্লিনটা আমি মনে করি যদি এটা আমরা সঠিকভাবে অ্যাড্রেস করি, এই ই রিক্সার যে ইউনিয়ন আছে বা এই রিক্সার যারা দায়িত্বে আছেন, দে আর ভেরি কেপেবল অ্যান্ড জেনুইনলি তারাও চাইতেছেন যে শিলচরের উন্নতি হোক। আমি অনেকের সঙ্গে কথা কইছি এবং দেখছি তারার যে চিন্তাধারা, এটা শহরের কোনো অসুবিধা না হয় এটাও তারা চাই। তো এটা এমন বড় ইস্যু না যেটা আমরা অ্যাড্রেস করতে পারতাম না। ওইটারও একটু প্রপারলি একটা প্ল্যান ভাবে আমরা যদি অ্যাড্রেস করি, তো এই ইমিডিয়েট যে ইস্যুসগুলো আছে এটা আমরা কোনো না কোনোভাবে কয়েকদিনের মধ্যে এটা অ্যাড্রেস করা সম্ভব আমি মনে করি। থ্যাংক ইউ। আই থিঙ্ক এই পয়েন্টটাও বহুত ইম্পর্টেন্ট, যে জোন ওয়াইজ হ্যাঁ, জোন বাউন্ড করে দিলে আই থিঙ্ক আমরা টাউনের মধ্যে ট্রাফিকের প্রবলেমটা আজকে ধরুন একটা উদাহরণ দেন, ই রিক্সা, হ্যাঁ। হ্যাঁ সকালে আইয়া শিলচর চালাইতেছে,
তারে যদি আমরা রেস্ট্রিক্ট করে দিই যে ভাই রংপুরের পরে তোমার এরিয়া নাই, আর যদি ই রিক্সা কালারিং করে দিই আমরা যে উদারবন্দের ই রিক্সা ইয়েলো কালার, শিলচরের ই রিক্সা ব্লু কালার, যেগুলা হয়তো সুনাই থেকে আইব এগুলা রেড কালার, ন্যাচারালি রেড কালারের রিক্সা কই অব্দি আইতে পারবো, এটারে যদি আমরা আগে ডিটারমিন করে দিই, দেন উই ক্যান অ্যাড্রেস দিস প্রবলেম। দিস ইজ মাই পার্সোনাল যদি আমি কোনো প্রফেশনাল অ্যাডভাইস নিছি না বা দিছি না কেউরে, বাট আমি মনে করি এরকম কিছু আউট অফ দ্য বক্স চিন্তাধারা করলে পরে নিশ্চয়ই এটা অ্যাড্রেস করা যাবে। কারণ যে কালারিং এর ব্যাপারটা, এটাও আই থিঙ্ক ইজ ইম্পর্টেন্ট। কারণ ইন সাম কেসেস আমরা দেখলাম যে আমরা ইভেন ইফ দেয়ার ইজ নো কালারিং, আমরা ট্রাফিক পুলিশ আমরা বহু স্ট্রং করতে লাগবো। আমরা জেনারেল পাবলিকে অনেক সময় ট্রাফিক পুলিশে পাত্তা না দিয়ে আগে যায়, কলেজ রুট দেখলে এরকম। আর ভিড়ের মধ্যে ট্রাফিক পুলিশে একলা সামলাইলে তো এটাও পসিবল হয় না। সো আই থিঙ্ক আমরা পাবলিকেরও এটা বোঝা উচিত যে রেসপেক্ট দ্য লস। আমরা যদি নিজে রেসপেক্ট করি তে গিয়ে আমরা একটা ভালো আউটপুট দেখতে পারবো। তো কামিং টু দ্য নেক্সট, আপনার আমি এই ব্যাপারে একটা কথা কই যে ট্রাফিক পুলিশ যে যানবাহনের কন্ট্রোল করব, এটা যদি আমরা আশা করি তে আমরা ঠিক রাইট ডাইরেকশনে নাই। আজকে হেলমেট পরাটা ট্রাফিক পুলিশের কর্তব্য না, আমার কর্তব্য, আমার মা বাবার কর্তব্য দেখা যায় আমার ছেলে মেয়ে হেলমেট পরে কিনা, আমার ভাই হেলমেট পরে কিনা। আজকে এই জায়গা থেকে শুরু হয় কিন্তু অ্যাকচুয়াল ট্রাফিক ল মানা। এই জায়গাতে আমরা নিজেরার বাড়ি ঘরে আমরা ফার্স্ট দেখতে লাগবো যে আমরা রুলস রেগুলেশন মানিনি। এবং এই চিন্তাধারা আমার মনে হয় স্কুল লেভেল থেকে করা উচিত। কারণ বাচ্চারা কিন্তু সবচেয়ে বড় মাস্টার, বাচ্চারার থেকে বড় মাস্টার কেউ নাই। আজকে যে বাচ্চা ক্লাস কেজি 1-2 পড়ে, তার টিচারে যেটা শিখায় এটা কিন্তু মা বাবার উপরে ইমপ্লিমেন্ট করতে পারে, তার এই ক্ষমতা আছে। তার মারও কইতে পারবো যে মা তুমি নোংরা বাইরে ফেলাইও না, তার বাবারও কইতে পারবো বাবা তুমি স্কুটারে হেলমেট ছাড়া উঠিও না, এটা ঠিক না। হয়তো অন্য মানুষে কইলে বাবা ঠিক কিভাবে রিয়াকশন করবো ঠিক নাই, কিন্তু বাচ্চাটা যদি হয় 99% কেসে কিন্তু বাবা বাধ্য যে আমার ওই ছোট ছেলে বা মেয়ে কইছে আমি হেলমেটটা লাগাই। আমি মনে করি ওই জায়গার মধ্যে আমরা যদি একটু কাজ করতে শুরু করি, কেজি 1 কেজি 2, কারণ হেরাই বড় হইব, হেরারে যদি আমরা 4টা থেকে 5টা ক্লাস, নার্সারি টু ক্লাস 5 যদি আমরা ট্রাফিক এডুকেশন, তারপরে নোংরা ফালাইবার লেগিয়া কোনখানে ফালানি হইতো এগুলার এডুকেশন, চিপস খাইয়া গাড়ি জল্লা থেকে প্যাকেট ফালাইতাম না এটার এডুকেশন, এটা যদি নার্সারি টু ক্লাস 5ও আমরা করতে পারি, আমার মনে হয় বাকিগুলা অটোমেটিকলি কারেকশন হয়ে যাবে। আমি ওই পয়েন্টই আইতাম আসলাম রিগার্ডিং যে আপনারা ক্লিন শিলচর ড্রাইভ করা, আই থিঙ্ক ইট ইজ 2.0 যেটা গোয়িং অন ইন জানুয়ারি, হুইচ ইজ আ গ্রেট ইনিশিয়েটিভ। অ্যান্ড আমরা দেখছি রিসেন্টলি একটা পেজ, তারা একটা ড্রাইভ করছিল, বুন্দিয়া লাড্ডু করে একটা পেজ আছে, তারা শিলচরের অনেক জায়গায় যেখানে জাবরা ফালানি হয় ওই জায়গা পরিষ্কার করিয়া তারা একটা ব্যানার লাগাইছিল, ভেরি ফানি ব্যানার, যে যদি আপনার লজ্জা শরম না থাকে এখানে জাবরা ফেলিয়া যাইবে। 4 দিন পরে দেখা গেছে এখানেই বেশি জাবরা। তার মানে এটা বোঝা যায় যে সিভিক সেন্সের অনেক ল্যাক আছে আমরা টাউনের মধ্যে। তো আমার কোয়েশ্চনটা হইলো যে ইজ এডুকেটিং দ্য ইউথ অ্যাবাউট দিস ইজ এ সলিউশন, অর ডু ইউ থিঙ্ক স্ট্রিক্ট লজ ইমপ্লিমেন্ট করাটাও ভেরি ইম্পর্টেন্ট? দেখুন, লজ সবসময় স্ট্রিক্ট থাকা দরকার। আজকে লজ যদি স্ট্রিক্ট না হয় তো মানুষ এটার বেনিফিট নেয়। আজকে শিলচরেরই যদি আমি যদি সিঙ্গাপুর যাই, সিঙ্গাপুরের রাস্তার মধ্যে কিন্তু পান খাইয়া পিক ফালাইবার সাহস করতাম না আমি আর আপনি, কিন্তু শিলচরেও তো ওই পান খাইয়া পিক ফালাইমু, বা চকলেট খাইয়া কিন্তু রাস্তা ফালাইতাম না, ডাস্টবিন খুঁজিয়ে আমি আর আপনি ফালাইমু। আমরা কিন্তু শিলচরের সিটিজেন, কিন্তু সিঙ্গাপুর গিয়ে আমার হ্যাবিটটা কিন্তু ফিয়ার অফ লো, যে আমি ধরা পড়লে এখানে $5,000 আমার জমা দিলেইতে লাগবো, এই ডরটাও থাকা উচিত। আমার মনে হয় যে ল শুড অলওয়েজ বি দেয়ার টু প্রোটেক্ট আস, বাট খালি ল দিয়ে হইব নি, এটা আমি মনে করি না ইনাফ। লর সঙ্গে বেসিক ট্রেনিং আমার আবার ঘুরিয়ে যাওয়া স্কুলে কলেজে, যেখানে এটারে যত স্ট্রিক্টলি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি তখন মানুষের একটা হ্যাবিট ফরমেশন হয়ে যায়। এই হ্যাবিট ফরমেশনটার টাইম হইল বেসিক্যালি স্কুল, কলেজেও না, স্কুলে। আর যে হ্যাবিটটা স্কুলে ফর্ম হয় এটা ভবিষ্যতে মানুষে ফলো করে। এদিকে স্কুলের কিভাবে আমরা এটা মনিটর করতে পারি, কিভাবে এটা নিয়ে এনজিওসরা কাজ করতে পারে, ইনভলভমেন্ট অফ এনজিওস আমার মনে হয় খুব বড় জিনিস। কারণ এই যে হ্যাবিটগুলা এনজিওর মাধ্যমে খুব ইজিলি কারেকশন করা যায়। তো এইভাবে আমরা যদি আগাই আর লজ যদি স্ট্রিক্ট থাকে
লস মানতে আমরা বাধ্য। এটা যদি ইমপ্লিমেন্ট করা হয়, আজকে হেলমেট পরার লেগে যদি কালকে থেকে 5,000 টাকা ফাইন হয়, আপনি দেখবা যে মানুষের হেলমেট যার নাই দোকান থেকে কিনে হেলমেট পরবে। এটাও দরকার, সঙ্গে ট্রেনিংটাও দরকার। থ্যাংক ইউ। নেক্সট পয়েন্ট যেটা আমি আইতে চাইলাম, আমরা দেখছি যে আপনি রিসেন্টলি আপনার পোদ্দার প্রগতি ফাউন্ডেশন থেকে আপনারা মেরারে সেলফ ডিফেন্সের ট্রেনিং দিচ্ছেন। তো ওইটার থেকে আমার কোয়েশ্চেন যে হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট উমেন এম্পাওয়ারমেন্ট ইন দ্য ফিউচার, মানে আপনি টেনিওরে আইলে আপনি কিটা চেঞ্জেস করবে যাতে আমরা নারী শক্তি যেটা আমরা শিলচরের ওইটার আমরা কেমনে আপগ্রেড করতে পারবো? দেখুন, নারী শক্তি যদি আপনি ওয়ার্ডটা ইউজ করুন, তো প্রথম আমি এটাই কইতে চাই যে পপুলেশনের 51% মেয়ে, ঠিক আছে? এবং আমি আর আপনি ছেলে হিসাবে যতই কাজ করি, যতই শিক্ষা দীক্ষা নিই, আর আমরা যদি আমরা বেস্ট পসিবল করি, তে আমরা ইমপ্রুভমেন্ট অনলি 50% হইব, কারণ আমরা সংখ্যাই 50%। বাকি যে 50% সংখ্যা, এটা কিন্তু নারী শক্তি। তো বিকশিত ভারত 2047-এর যদি আমরা স্বপ্ন দেখতেছি, আর স্বামীজির কথাটা যদি আমরা একটু চিন্তা করিয়া দেখি, যে স্বামীজি যখন বিদেশ গেছলা, আমেরিকা গেছলা, তার যে রিয়েলাইজেশন আসিল প্রথম, যে কের লাগে আমেরিকা অত আগে, সবচেয়ে বড় কারণ আসিল মেয়েরার শিক্ষা দীক্ষা, মেয়েরার ইকুয়াল অপরচুনিটি, মেয়েরার ইকুয়াল অপরচুনিটি। আজকের দিনে কিন্তু আমরা দেখতেছি মোদী সরকারের কিন্তু ঠিক সেইভাবেই কাজ চলতেছে। আপনি দেখুন, প্রত্যেকটা যেগুলা হেল্প আইতাছে, ফান্ডিং আইতাছে, এর 80% কিন্তু মহিলার। আজকে ঘর বানাইবার সময় মেয়েরার নামে ঘর রেজিস্ট্রেশন হইতাছে, নিযুত ময়নাই হোক, বেটি পড়াও বেটি বাঁচাও হোক, সবগুলা প্রকল্প কিন্তু চিন্তাধারা এটা যে মেয়েরারে সুরক্ষিত করা, মেয়েরারে আগে বাড়ানি। কারণ মোদিজির ড্রিম পরিষ্কার যে বিকশিত ভারতের ওই 51%-রে সামনে আনা, তখন গিয়ে আমরা জিডিপি বাড়বো, তখন গিয়ে আমরা পার ক্যাপিটা ইনকাম বাড়বো। আপনি বেসিক জিনিস চিন্তা করুন যে আমরা 3 নম্বর আজকের দিনে জিডিপিতে পৃথিবীর মধ্যে, কিন্তু পার ক্যাপিটা ইনকামে আমরা কই ধারে কাছে নাই। পার ক্যাপিটা ইনকাম যদি বাড়তে লাগে, তে বাড়ির মধ্যে যদি 6 জন মেম্বার থাকে, এই 6 জন মেম্বারেরই কিন্তু কোনো না কোনোভাবে কন্ট্রিবিউট করতে লাগবে। দিস ইজ পার ক্যাপিটা ইনকাম, মানে পার হেড ইনকাম। আজকে একজন ছেলে মানুষ কাজ করলো আর তার আন্ডারে 9 জনে বইয়া খাইলো, তো পার ক্যাপিটা ইনকামটা তো 10 দিয়ে 9 দিয়া 10 দিয়ে ডিভাইড হয়ে যেতেছে, নিজের বাড়ির পার ক্যাপিটা ইনকামটা হইতেছে, ঠিক না? তো এই জিনিসটা মাথা টানতে লাগবে যে পার ক্যাপিটা ইনকামে যদি আমরা না আগে বাড়তে পারি, তো বিকশিত ভারতে পৌঁছা সম্ভব না। জিডিপি হয়তো আমরা পপুলেশন আছে, আমরা আরো অন্য জিনিস আছে যেটার লাগে আমরা জিডিপি 3 নম্বরে আই গেছি, কিন্তু পার ক্যাপিটা ইনকাম আজকে যদি কই ইউএস, কই ইউকে, কই জার্মানি, কই জাপান, এখানের লগে যদি আমরা কম্পিট করতে লাগে বিকশিত ভারতের, তে পার ক্যাপিটা ইনকাম, তার মানে বাকি সংসারের 50% তারারে উন্নতি করার দায়িত্ব আমরা, এবং তারার সিকিউরিটি অটোমেটিক আই যাইব। যখন কোনো মেয়ে মানুষের ফাইন্যান্সিয়াল সিকিউরিটি আই যায়, তখন তার কাছে এর থেকে বড় সিকিউরিটি নাই। কারাটে দরকার, সেলফ ডিফেন্স দরকার, কিন্তু সবচেয়ে বড় সিকিউরিটি হইল ইকোনমিক সিকিউরিটি। মেয়েরা যখন পড়ানি হইব, মেয়েরা যখন চাকরির ব্যবস্থা হইব, মেয়েরা যখন পলিটিক্যালি আমরা অ্যাক্টিভ করতে পারবো, যখন রিপ্রেজেন্টেশন দিতে পারবো, পার্লামেন্টে হোক, অ্যাসেম্বলিতে হোক, তখনই কিন্তু অটোমেটিক শক্তি বাড়ি যাব। অ্যান্ড দিস ইজ দ্য নেক্সট স্টেপ আই থিঙ্ক সরকারের। থ্যাংক ইউ ভেরি মাচ। আর এটার মধ্যে আমার মানে আই রিয়েলি লাইক যে আপনি পয়েন্ট আউট করছেন পার ক্যাপিটা ইনকাম। আর অনেকেই বলে যে ইন্ডিয়ার জিডিপি 3 নম্বর, এটারই মানে হাইলাইট করে অনেকে, বাট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমরা ভিউয়ার্সরাও এটা বুঝতে হয় যে পার ক্যাপিটা ইনকাম ইজ দ্য আলটিমেট গোল, এটারই ইনক্রিজ করতে লাগবে। আদারওয়াইজ জিডিপি বড় হাই হইয়াও আমরা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলিগুলো আগাইতে পারতাম। এক্স্যাক্টলি। তো নেক্সট ইজ যে আপনারা রিসেন্টলি জিসি কলেজে আমি দেখছি, ছবি দেখছে নিউজে, যে আপনারা গিয়া প্লেসমেন্ট সেলের লিগা এন্ড স্কিল ডেভেলপমেন্টের লিগা মেমোরেন্ডাম দিচ্ছেন। তো হোয়াট ইজ ইউর গোল রিগার্ডিং এমপ্লয়মেন্ট? কারণ আমরা দেখলাম যে এখানে যেটা প্রবলেম আমরা এখানে হওয়ার, স্টুডেন্টরা পড়াশোনা করে স্কিল্ড হওয়ার, অনেকেই স্কিল্ড হওয়ার, অ্যান্ড তারপরে যারা নিজেরা ভাবে যে আমি ডিজার্ভিং, তারা শিলচর ছাড়িয়ে যাবে। তো উই হ্যাভ টু ডু সামথিং যাতে আমরা এরকম এমপ্লয়মেন্ট অপরচুনিটি দিতে পারি, যে তারা শিলচর থাকিয়েও একটা প্রপার ইনকাম করতে পারে, ফিনান্সিয়াল স্টেবিলিটি পাইতে পারে। তো
So what is your vision towards? এখানে দেখুন দুইটা জিনিস অ্যাড্রেস করার দরকার। যে প্রথম জিনিসটা যেটা আমরা অ্যাড্রেস করতে লাগবো এটা হইব যে অলরেডি নতুন এডুকেশন পলিসি যেটা নিউ এনইপি যেটা, এতে সরকার ইম্পর্টেন্স দিছে স্কিল ডেভেলপমেন্টে। মানে আমি যদি পড়াশোনা করি আর আমি একটা বিএর সার্টিফিকেট লইয়া বাসাত যাই, আর এই সার্টিফিকেটটা নিয়ে যদি আগামী 5 বছর আমি বাড়িতে বইয়া কিছু রোজগার করতে না পারি, তো এই বিএ সার্টিফিকেটের কোনো দাম নাই আমার কাছে। এর থেকে ভালো যে আমি ম্যাট্রিক পাস করার পরে আমি খুব ভালো ব্লাড প্রেশার মাপা শিখি লইছি, রক্ত নেওয়া শিখি লইছি, আর আমি কোনো প্যাথোলজিস্টের আন্ডার ডিপার্টমেন্টে গিয়ে কাজ করতেছি, আমি মাসে 15-20 হাজার টাকা রোজগার করতে পারবো। আমি ভালো গাড়ি ড্রাইভিং শিখি লইছি, আমি মাসে 10-12 হাজার টাকা 15 হাজার টাকা ড্রাইভার হিসাবে পাইব। আমি জেসিবি চালানি শিখি লইছি, আমি 20-25 হাজার টাকা জেসিবি ড্রাইভার হিসাবে পাইব, বা মেকানিক বনি গেছি, আমি হাতের কাজ করিয়া দিনের শেষে বাড়িতে একটা রোজগার আনতে পারবো। তো উইথ এডুকেশন সার্টিফিকেটের সঙ্গে স্কিল ডেভেলপমেন্টটা আজকের দিনে খুব ইম্পর্টেন্ট, যার লাগিয়া মোদিজির প্রথম যেটা আসিল এর মধ্যে আসিল স্কিল ইন্ডিয়া, স্ট্যান্ড আপ ইন্ডিয়া, স্টার্ট আপ ইন্ডিয়া। এই তিনটা হয়তো মানুষে হাসাহাসি করছে, বুঝতে পারছে না যে এটার মানে কিটা। এটার আজকের যে শক্তি আমরা, যে প্রত্যেকটা মানুষ যদি স্কিল থাকে তো তার চাকরি খোঁজার দরকার নেই। আজকে আমরার অফিসে যখন কেউ ইন্টারভিউ দিতে আয়, একজন যদি মাস্টার ডিগ্রি নিয়ে আয়, তো প্রথম জিনিস আমরা জিজ্ঞাসা যে আপনি কম্পিউটারে কীরকম কমফোর্টেবল, কারণ সব কাজ কম্পিউটারে হয় আজকে, লেখাপড়ায় কাজ তো মোটামুটি নাই কোনো জায়গাতেই। ওই মানুষটা যদি কম্পিউটারে কমফোর্টেবল হয় আর এইচএস পাস হয়, তার যে এক্সপেকটেশন আর একজন এমএসসি পাসের যে এক্সপেকটেশন বেশ কম থাকবো। একজন এমএসসি পাশে ভাববো আমি 20 হাজার থেকে চালু করি, একজন এইচএস পাবে ভাববো আমি 8-10 হাজার থেকে চাকরি আরম্ভ করি। একটা অর্গানাইজেশনের লাগে কিন্তু এইচএস পাস ইজ এ বেটার অপশন, কারণ কাজ তো আমি সেমই পাই না, ঠিক না? তো অপরচুনিটি কার? অপরচুনিটি এইচএস পাস উইথ স্কিল। যার লাগে আজকে পদ্মার প্রগতি ফাউন্ডেশনেও কিন্তু আমরা এইগুলোই শিখাইতেছি, বেসিক কম্পিউটার শিখাইতেছি, মেরারে স্পেশালি আমরা বিউটিশিয়ান ট্রেনিং দিতেছি, টেলির ক্লাস শুরু করছি ফ্রি অফ কস্ট। আগামীতে হয়তো আমরা জিএসটির ক্লাস শুরু করবো, অলরেডি এটার চলে। তো এইগুলো জিনিস সরকারের আর সোসাইটির এখন দরকার, যে কাজ জানা, যার যেরকম সুবিধা, কেউ কার্পেন্ট্রি শিখতে পারে, কেউ মেসন রাজমিস্ত্রি শিখতে পারে, যে কাজই করি এটা দক্ষতা, এটার ট্রেনিংয়ের দরকার। এটার আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, অনেকে কয় যে আমি ব্যাংকেও গেছি, সরকারের তো কয় লোন দিব, কিন্তু আমি তো ব্যাংকে গিয়ে লোন চাইছি, আমার লোন দিছে না। আর ব্যাংকের অফিসারের লোকে যখন আমরা কথা কই, তখন ব্যাংকের অফিসারে কয় যে দাদা আমি যে লোন দিতাম, লোনটা ঘুরিয়ে আইব, এটাও তো আমার দেখার দরকার। এই দুইটা সাইডে গ্যাপ করা, মানে বন্ধ গ্যাপটারে করার লাগিয়া দরকার হইল যে স্কিল ডেভেলপমেন্ট আর একটা ইনকিউবেশন সেন্টারও, যেখানেও ছেলেমেয়েরা ট্রেনিং দেওয়ার দরকার। আমার এটা স্বপ্ন যে আমি যদি কালকে যে আমার অনুরোধ দিছি পার্টির কাছে, যদি এই স্বপ্ন আমার পূরণ হয়, শিলচরের এমএলএ হিসেবে যদি আমি আইতে পারি, তে শিলচর একটা ইনকিউবেশন সেন্টার আমি নিশ্চয়ই আরম্ভ করাইব। এবং এই যে গ্যাপটা, এই গ্যাপটারে অ্যাড্রেস করার লাগিয়া যারা ইনোভেটিভ আইডিয়াস আছে তারারে গ্রো করার লাগিয়া আমরা ইনকিউবেশন সেন্টার, স্কিল ট্রেনিং সেন্টার, এইগুলোর উপরে কিন্তু আমার স্পেশাল ফোকাস থাকবো আগামী দিনে। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো ইনিশিয়েটিভ, ভালো লাগলো শুনিয়া দিস ইনিশিয়েটিভস অ্যাবাউট স্কিল ডেভেলপমেন্ট, এমপ্লয়মেন্ট ইন ইট। আরেকটা রিগার্ডিং এডুকেশন ফিল্ডে একটু আই, যে আমরা আপনিও রিসেন্টলি ফিউ ডেজ ব্যাক আপনি এমবিএ কমপ্লিট করছেন, সো দ্যাট ইজ অলসো ইন্সপিরেশন ফর দ্য ইউথ, যে আমরা পড়াশোনার অনেক ভ্যালু আছে, বাট পড়াশোনার ভ্যালু আছে এট দ্য সেম টাইম আমরা দেখি যে আমরা টাউনে প্রাইভেট ইনস্টিটিউশনস, স্কুলস কোয়েন, কলেজেস কোয়েন, যেখানে টিচার্সরা কোয়ালিফাইড টিচার্স, ট্রেন টিচার্সরা কোথায় কইরাম, ইভেন দে স্টার্ট উইথ স্যালারি অফ কোনো কোনো জায়গায় 3,000, 4,000, 5,000 টাকার স্যালারি দিয়ে টিচাররা স্টার্ট করে। এটার কোনো রেগুলেশন নাই, যেখানে গভর্নমেন্ট সেক্টরে গেলে আমরা সব কিছু দেখা আমরা রেগুলেটেড ওয়েতে চলে, যে মিনিমাম একটা টিজিটি হোক, পিজিটি টিচার হোক বা কলেজ প্রফেসর হোক, সব একটা স্ট্যান্ডার্ড স্যালারি পাইয়া যায়।
ইন প্রাইভেট অর্গানাইজেশনস যার যেরকম যে পারে সেই রকম বেতন দিয়ে যায়, এন্ড টিচার্সরা মানে এজ ইফ এরকম লাগে যে তারা কিছু অপশন না পাইয়া এখন এই 5,000 6,000 টাকার চাকরিটাই করতে লাগে। ক্যান ইউ হেল্প আস ইন দিস দ্য টিচার ফ্রেটার্নিটি, যদি আপনি পাওয়ারে আইন? সবচেয়ে প্রথম কথা হইল যে আমরা দেশে একটা চিন্তাধারার ইস্যু আছে, যে ইস্যুটা আমি মনে করি যে আমরা অ্যাড্রেস করার দরকার। যে শিক্ষা দেয় ওই শিক্ষার মূল্যটা কিন্তু আমরা দিতে জানতে লাগবে। টিচিংয়ের থেকে বড় আর নোবেল প্রফেশন কিচ্ছু নাই। আজকে যে মানুষটা, আমি যেখানে আজকে বোয়াত, আমার জীবনের যে স্টোরি বা আমার জীবনের যে গ্রোথ, তার পিছনে 3জন টিচার আছেন। একজন টিচার আমারে 7-8 এলজেব্রা শিখাইছেন। একজন টিচার আমারে, আমি যখন স্কুলও আসলাম তখন তাই আমারে ম্যাথমেটিক্সে ইন্টারেস্ট বাড়াইছেন। আর একজন টিচার যখন আমি ম্যাট্রিক দিই শিলংয়ে, তখন তাই আমারে খালি মার্গদর্শন না, আমারে, আমি ম্যাট্রিকের তখনের দিনে আজকে চান্স পাইছি কই, ম্যাট্রিকের আমি কোনোদিনও ভাবছি না যে আমি ম্যাট্রিকে মেঘালয়ের বোর্ড থেকে 3rd র্যাঙ্ক হইব। আমি কোনোদিন আমার এরকম অত ভালো স্টুডেন্ট আমি আসলাম না, ঠিক আছে, স্টুডেন্ট খারাপ আসলাম না, কিন্তু স্ট্যান্ড করবো আমি ভাবছি না। এটার পিছে কিন্তু একজন টিচারের পুরাপুরি হাত। মানে ওই টিচারে আমারে জানি না কেন মনে করছেন যে না এই ছেলেটা ভালো করব, এবং তাই আমারে কন্টিনিউয়াসলি মোটিভেট করছেন। তো টিচারের রোলটা মানুষের জীবনে কিন্তু অনেক বড়। মা বাবার পরের নেক্সট কাজটাই কিন্তু টিচারের। এবং আমি মনে করি টিচারের স্যালারি, আবার আমি সিঙ্গাপুরের মতো কথা বলবো, সিঙ্গাপুরে কিন্তু সবচেয়ে বেশি পে হইল টিচারের। আমরা টিচাররা কিন্তু সেই মর্যাদা আমরা দিতে লাগবো। আমি যদি আবার কইতাছি স্কোপ পাই, তো টিচারের এই জায়গাতে এটার লেগে সরকারের সঙ্গে কিভাবে কথা কওয়া, আমি মনে করি সরকারে যদি আমরা এটা ঠিকভাবে রিকোয়েস্ট করি, বা আমরা মুখ্যমন্ত্রীও কিন্তু এই ব্যাপারে খুবই টিচার এবং এডুকেশনের ব্যাপারে কিন্তু তাই মানে খুবই প্রোগ্রেসিভ মাইন্ডেড। আমি মনে করি যে এইখানে যদি আমরা ঠিকমতো সবে রিকোয়েস্ট করি বা একটা আইডিয়া সামনে রাখতে পারি যে টিচার স্যালারি প্রাইভেটই হোক সরকারিই হোক, সরকারি তো একটা অলরেডি প্রকল্প আছে, এটা খুব একটা ডিফারেন্স করা যেত না, কিন্তু প্রাইভেট টিচাররারও যেন বেতন একটা মিনিমাম লেভেলে থাকে, এটা খুব ইম্পর্টেন্ট। এবং এটা অতটা থাকা উচিত যে ওই টিচার টিউশন না করিয়া যেন তার পরিবার চালাইতে পারে। আমি কথাটা আবার ইম্পর্টেন্ট করতেছি, কারণ আজকের দিনে টিচারের টিউশন করে করে অনেক রকম এলিগেশন আয়, কিন্তু যে টিচারে 5,000 টাকা বেতন পায়, হে যদি টিউশনই না করে খাইতো কিতা, তো খাইতে লাগবো বাসা। তো তার দোষ দিবার আগে যে ভাই তুমি টিউশনই করো, এটা দেখা উচিত যে তার বেতনটা কত। তার বেতন যদি সাফিসিয়েন্ট হয় তখন রুলস রেগুলেশন আনতে পারবো যে ভাই তুমি টিউশনই করতে গেলে কত ঘন্টা করতে হয়, কয়টা স্টুডেন্ট পড়াইতে হয়, স্টুডেন্টের কাছ থেকে কত ফিজ নিতে হয়, এগুলা ডিসকাশনের কথা। ওয়েদার ইট শুড বি অ্যালাউড, ইট শুড নট বি অ্যালাউড, এটা ইজ এ ম্যাটার অফ ডিসকাশন, লার্জার ডিসকাশন। কিন্তু আজকের দিনে আপনি যে কথাটা কইছেন আমি আপনার সঙ্গে একমত, যে স্টার্টিং ফ্রম কিন্ডারগার্টেন স্কুল, বেবি স্কুল, সিটিং স্কুল থেকে যেখানে সবচেয়ে বেশি এফোর্ট লাগে, অনেক কলেজের টিচার থেকে বেশি এফোর্ট আজকে একটা বেবি সিটিং স্কুলে লাগে, এবং রেসপন্সিবিলিটিও বেশি। আজকে যারা ছোট বাচ্চারা পড়ায় তার দায়িত্ব কিন্তু অনেক বেশি। মা বাবা বাচ্চারা স্কুলে ছাড়িয়া যায়, আর একটু যদি কিচ্ছু হয় ওই টিচারের কিন্তু অবস্থা থাকে না। তো আমরা এই জায়গাতে মনে করি যে টিচাররা কোয়ালিফিকেশন অনুযায়ী, আবার কইতেছি কোয়ালিফিকেশন অনুযায়ী, এবং একটা কোনো টেস্ট রাখা উচিত, যে প্রাইভেট টিচাররারও ওই টেস্ট পাস করা উচিত, যে আমি এই টেস্ট পাস করছি, আমার কোয়ালিফিকেশন এই, আর আমার স্যালারি এই গ্রেডে হইতো। আমি মনে করি সরকার হয়তো এরকম চিন্তাধারা ভবিষ্যতে নিশ্চয়ই আমরা দেখতে পারবো।
থ্যাংক ইউ। আই থিঙ্ক যারা যারা টিচাররা দেখ দে উইল বি ভেরি হ্যাপি লিসনিং টু দিস, যে আমরা এরকম এই লাইনে ভাবলাম অ্যাটলিস্ট। লাস্ট দুটো টপিকে আমার ডিসকাশন, যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শিলচরে করাটা টাফ হয় অনেক সময় বিকজ অফ ট্রান্সপোর্ট প্রবলেম। আমরা শিলচর হাফলংয়ের রাস্তায় ধস পড়ে, ধস পড়লে রাস্তাটা ভাঙিয়ে, যতবারই রাস্তা বানানোর চেষ্টা করা হয় ধস পড়ে রাস্তাটা নষ্ট হয়ে যায়। এবং কানেক্টিভিটি ইস্যুজের লিগে শিলচরে বড় বড় ইন্ডাস্ট্রি ডেভেলপ করাটাও কষ্ট হয়। ডু ইউ থিঙ্ক যে আপনি যদি চান্স পাইন, অপরচুনিটি পাইন, তে ক্যান ইউ হেল্প শিলচর গেট বিগ ইন্ডাস্ট্রিজ, যাতে আমরা এমপ্লয়মেন্ট অপরচুনিটিও বাড়লো এবং যারা শিলচর থেকে বাইরে যারকে চাকরি করার লিগে তারা শিলচরে থাকিয়ে ইনকাম করতে পারবে? যে শিলচরের সবচেয়ে বড় অপরচুনিটি কিন্তু শিলচরের লোকেশন আর রাস্তা। রাস্তা কেনে? কারণ আজকে বাকি ইন্ডিয়ার সঙ্গে যে কানেক্টিভিটি নর্থ ইস্টের ত্রিপুরা, মেঘালয়ার একটা পার্ট, মণিপুর, মিজোরাম, আপ টু মায়ানমার, থাইল্যান্ড, সবের সঙ্গে এই রাস্তাগুলা কিন্তু শিলচর টাচ করিয়া যাইতেছে। রেলওয়ে কিন্তু শিলচর টাচ করিয়া যাইতেছে। তো লজিস্টিক বা লোকেশন আমরা কিন্তু সবচেয়ে বড় অ্যাসেট। আমরা কিন্তু কয়লা পাথর বা এগুলো আমরা বড় অ্যাসেট না, বা গোল্ড বা সিলভার আমরা অ্যাসেট না, বা অয়েল আমরা অত বড় অ্যাসেট না। আমরা লজিস্টিক, আমরা লোকেশনটা, এটা আমরা সবচেয়ে বড় অ্যাসেট। এবং আমি পার্সোনালি মনে করি যে লজিস্টিক আর লোকেশনের উপরে যদি আমরা ঠিক প্রপারলি কাজ করতে পারি, তো শিলচরের যে আজকের চাকরির যে প্রবলেমগুলো আছে এটার অনেকটা আমরা অ্যাড্রেস করতে পারবো যদি আমরা এখানে সঠিকভাবে ওই কাজগুলোর অ্যাড্রেস করতে পারি। আপনি জিজ্ঞাসা কীরকম ভাবে? আজকে ধরো সাউথ ইস্ট এশিয়ার লোকে বিজনেস ইন্ডিয়ার বাড়াইতে লাগবো ভবিষ্যতে, যার লাগে আপনি জানেন কালাদান পোর্টের কাজ চলে, থ্রু বার্মা রাস্তা চলে, রেলওয়ে চলে, আগামীতে আজকে হোক কালকে হোক বিদেশের লোকে কাজ চলবো। বাকি স্টেটগুলোর লোকে আমরা একটা খুব ভালো নেটওয়ার্ক আছে। যে কোনো মাল ত্রিপুরা যাইতে হইলে আমার শিলচরের কিনার দিয়ে যাইতে লাগে, বরাকবেলি দিয়ে যাইতে লাগে। মিজোরাম যাইতে গেলে শিলচরের উপরে দিয়া যায়, মণিপুর যাইতে গেলে প্রায় শিলচরের উপরে দিয়া যায়। তো এই যে সম্ভাবনা, এই সম্ভাবনার থেকে আমরা কিতা পাইতে পারি, এটা নিয়ে একটু যদি আমরা ডেপথে অ্যানালিসিস করি, তো ভবিষ্যতে বড় ওয়্যারহাউস, বড় লজিস্টিক্যাল সেন্টার, হেভি ভেহিকল পাস করার লাগিয়া, পার্কিং করার লাগিয়া অনেকগুলা কাজের দরকার, রিপেয়ারের লাগিয়া অনেকগুলা কাজের দরকার। এই সবগুলা কাজ কিন্তু ভবিষ্যতে বরাকবেলিতে নিশ্চয়ই আইব। আমি থাকি না থাকি, আমি এমএলএ হই কি না হই, কিন্তু আজকে আমি এটার ইন্টারভিউ হয়ে যাইতেছি, ভবিষ্যতে কিন্তু বরাকবেলিত এইরকম অপরচুনিটি মারাত্মকভাবে আইব। এবং এটার লাগে আমরা ছেলেমেয়েরা যদি নিজেরা প্রিপেয়ার করে আজকে থেকে, তে ভবিষ্যতে তারা কিন্তু এটার বেনিফিট, এবং অনেক লম্বা দিন না কিন্তু আপনি দেখতে পারবা গত 10 বছরে শিলচরের ইনফ্রাস্ট্রাকচার কিন্তু আশেপাশে ভারতমালা প্রজেক্ট দিয়া হোক, ইস্ট ওয়েস্ট করিডোরটা আমরা একটু প্রবলেম আছে সয়েলের মানে বিকজ অফ সয়েল, এটাও কিন্তু খুব বেশি আর টাইম নাই, যদিও চেষ্টা চলে, সরকারের চ্যালেঞ্জেস আছে। রেলওয়েজ অনেক বাড়ছে, আজকের দিনে অনেক ট্রেন আমরা জানি, 8টা-10টা ট্রেন আমরা এনজয় করি। ফ্লাইট আরও বাড়ার দরকার, বাড়ছে, আরও বাড়ার দরকার। এইগুলো যদি একটু আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারি, তো শিলচর ইন্ডাস্ট্রি আইতে গেলেও কিন্তু কমিউনিকেশনের দরকার। আপনি যখন কইতেছেন ইন্ডাস্ট্রি আনার এর আগে স্টেপ হইল কমিউনিকেশন। ইন্ডাস্ট্রি যখনই আইব তার দরকার হইব তার প্রোডাক্টটারে বিক্রি করার লাগিয়া নিয়ে যাওয়া, এবং এই প্রোডাক্ট বিক্রি করার লাগিয়া আমার রেলওয়ে, ওয়াটারওয়ে, এই দুইটা মেইন প্রকল্প, এবং রাস্তা তো নিশ্চয়ই। আর ইন্ডাস্ট্রি, আমি ইন্ডাস্ট্রির মানুষ, আমি মনে করি যে সঠিকভাবে যদি আমি অ্যাপ্রোচ করি, তে অনেক ইন্ডাস্ট্রি আমরা শিলচরে আশেপাশে আনতে পারবো। এবং এটার লিগে সবচেয়ে ভালো খবর হইল যে কয়দিন আগে মুখ্যমন্ত্রী ডাভোসে ইকোনমিক ইয়েতে গেছলা, এবং ওইখানে প্রায় $1 লক্ষ বেশি কনফার্মেশন আইছে যে আসামে ইনভেস্টমেন্ট আইব। আমি মোর দেন হোপফুল যে এর থেকে অনেকটা বড়াকেও আইব।
কারণ বরাক আজকের দিনে খালি শিলচরে অ্যাড্রেস করে না, আজকে বরাক অ্যাড্রেস করে আরও 3-4টা স্টেটরে, এজ ওয়েল এজ বাংলাদেশের লোকে আজকে আমরা সম্পর্ক ভালো না, বাট এটা চিরদিন খারাপ থাকতো না। ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গেও আমরা ট্রেড বাড়বো, বিজনেস বাড়বো, মায়ানমারের সঙ্গে ট্রেড বিজনেস বাড়বো। সো শিলচর ইজ এ ল্যান্ড অফ অপরচুনিটিস। আমরা পজিটিভ চিন্তা এবং পজিটিভভাবে যদি জিনিসটারে দেখি, শিলচর ইজ এ ল্যান্ড অফ অপরচুনিটিস। এবং ভবিষ্যতে আমি আজকে আমার এই ইন্টারভিউটা যদি মানুষের কাছে যায়, আর আমি whether I am alive or not, one day you will realize that we have more opportunity than maybe a city like Guwahati. কারণ গুয়াহাটির বইয়া কোনো ইন্টারন্যাশনাল বিজনেস করার তোর ক্ষমতা নাই, আমি শিলচরে বইয়া কিন্তু ইন্টারন্যাশনাল বিজনেসের স্বপ্ন দেখতে পারি। আমরা কয়েকটা ইম্পর্টেন্ট টপিকস টাচ করছি, আমরা লোকাল প্রবলেমসগুলো একটু টাচ করলাম, আমরা উমেন এম্পাওয়ারমেন্ট, এমপ্লয়মেন্ট জেনারেশন, স্কিল ডেভেলপমেন্ট, এডুকেশন সেক্টরের কথা কইছি, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কথা কইলাম, অ্যান্ড ফাইনালি যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমার মনে হয় অ্যালং উইথ এডুকেশন এন্ড এভরিথিং এলস দ্যাট উই হ্যাভ ডিসকাসড ইজ হেলথ কেয়ার। আমরা টাউনে একটা যেটা কোনো বড় ইস্যু হইলে আমরা বাইরে যেতে গিয়ে লাগে পেশেন্টারে নিয়ে, অনেক প্রবলেমস আছে। হ্যাঁ, ইট ইজ নট যে আমরা এখানে কোনো ট্রিটমেন্ট হয় না, অনেক কিছু ডেভেলপমেন্টও হয়েছে, বাট এট দ্য সেম টাইম বড় কিছু একটা ইস্যু হইলেই আমরা পেশেন্ট নিয়ে বাইরে যেতে লাগে, যেটা অনেকের লিগে পসিবল হয় না। সবে অনেক সময় এয়ার অ্যাম্বুলেন্স এফোর্ড করতে পারে না। এর মানে আমরা শিলচরের মধ্যে আমরা হেলথ কেয়ার সেক্টরে আপলিফ্ট করতেই লাগবে। ইট ইজ আওয়ার মানে আটমোস্ট ইম্পর্টেন্স। আপনার কি মনে হয় ইন দ্য কামিং নেক্সট 5 years ইফ ইউ আর দেয়ার, আমরা কিরকম এটারে আপগ্রেড করতে পারি? আমি একটা ইন্টারেস্টিং স্টোরি কইতে চাই এটার ব্যাপারে। হয়তো অনেকেই যারা আসলা তখন মনে আছে, যখন তরুণ গগৈজি চিফ মিনিস্টার আসলা, তখন রাহুল গান্ধী শিলচর আসলা এবং বিশিষ্ট সিটিজেনের সঙ্গে একটা মিটিং অ্যারেঞ্জ করা হয়েছিল। আনফর্চুনেটলি তারা আমারও নিমন্ত্রণ করছিল, ঠিক আছে। এবং রাহুল গান্ধী ওইখানে আইয়া ফুলের বুকে একটা লইয়া আইসুন, আইয়া গোলাপ একটা বের করিয়া করিয়া তেন কইতেছুন যে আপনারা প্রত্যেকজন মানুষ এক একটা গোলাপের মতো, ঠিক আছে, লেকচার দিতেছুন। তা আমি এখন হাত উঠে এখন আমি একটা কথা জিজ্ঞাইতে চাই। তখন শিলচর থেকে করিমগঞ্জের রাস্তা অত খারাপ, শিলচর থেকে শিলংয়ের রাস্তা অত খারাপ যে কল্পনার বাইরে, বড় বড় গর্ত ওই টাইমে। তখন আমি রাহুল গান্ধীরে কইছিলাম যে আপনার যদি হার্ট অ্যাটাক হয় এখন আপনার এয়ার অ্যাম্বুলেন্সে এখান থেকে লইয়া যাব গিয়া, কিন্তু আমার যদি হার্ট অ্যাটাক হয় এখানে, আমার এখান থেকে যাওয়ার রাস্তা নাই, কারণ শিলচর আজকের দিনে হার্টেরও কোনো ট্রিটমেন্ট নাই আর স্ট্রোকেরও কোনো ট্রিটমেন্ট নাই। তা আপনি আগে এটা ঠিক করুন, এরপরে এটা ফুলের লগে আমরা কম্পেয়ার করবা। যারা আজকে শুনতেছে ইন্টারভিউ, তার মধ্যে যারা সিনিয়র থাকবো নিশ্চয়ই তার অনেকেরই কথাটা মনে হইব। এবং তারপরে একটা বিরাট বড় মানে চাঞ্চল্য অবস্থা হয়েছে, সব মিনিস্টার নামিয়ে আইসুন, গৌতম রায় নামিয়ে আইসুন, ইয়েরা নামিয়ে আইসুন, যে খেয়ে অত বড় সাহস রাজীব গান্ধীরে, রাহুল গান্ধীর অত বড় সাহস দিকে লিখতেছে। কিন্তু আজকে আমি কই যে আজকে কিন্তু শিলচর শহরে স্ট্রোকেরও ট্রিটমেন্ট হইতেছে, হার্টেরও ট্রিটমেন্ট হইতেছে, এবং আগে থেকে ট্রিটমেন্ট অনেক ইমপ্রুভ করছে। এটা দেখুন, এটা তো প্রথম আমরা মানতে লাগবো। ফার্স্ট আপনি কইবা আমরা কি বাইরে যাই না নি? হ্যাঁ, আমরা বাইরে যাই। আরো ইমপ্রুভমেন্টের দরকার নাই, 100 বার ইমপ্রুভমেন্টের দরকার আছে। এবং সরকার সিভিল হসপিটালের উপরে নানান জায়গাতে বড় বড় প্রকল্প নিয়ে কাজ চলতেছে। ক্যান্সার হসপিটালের আরেকটা টাটার ইউনিট কাজ চলতেছে। আরো অ্যাডভান্সড ট্রিটমেন্টের দরকার। অ্যাডভান্স ট্রিটমেন্টের সঙ্গে একটা জিনিস মনে রাখতে লাগবো, ডাক্তাররা কিন্তু একটা স্মল পার্ট অফ দ্য ট্রিটমেন্ট। একটা বড় জিনিস ট্রিটমেন্টের ডিপেন্ড করে ইনফ্রাস্ট্রাকচার আর যারা কেয়ার নেন নার্সিংয়ের উপরে। তো ওই দুইটা জায়গা তো আমরা অ্যাড্রেস করা দরকার। কারণ ডাক্তার যে শিলচরে এমবিবিএস পড়িয়া ট্রিটমেন্ট করে আর ক্যালকাটা করে বা অ্যাপোলো হসপিটালও করে, এ সেম বই পড়ে, তার বইয়ের মধ্যে কোনো তফাৎ নাই। তফাৎ কোন জায়গাতে? ইনফ্রাস্ট্রাকচার। তফাৎটা হইলো এই ডাক্তারের যখন কোনো একটা কেস হাতে নিব, তার সাহস থাকতে লাগবে যে এই কেসটা আমি এখানেও সব রকম সাপোর্ট পাইব। আমার অপারেশন করতে গেলে আমি সব সাপোর্ট পাইব, পোস্ট অপারেশন আমি সব রকম সাপোর্ট পাইব। এই সাহসটা যদি ডাক্তারের থাকে, তে ভালা ভালা ডাক্তার শিলচরের ছেলেমেয়েরা আরো ঘুরিয়ে আইব এখানে। এবং আজকে বিদেশি ডাক্তার আর চেন্নাই আর ইয়োর ডাক্তার দিয়ে তো সবসময় শিলচর চলতো না।
শিলচরের মেডিকেল কলেজ থেকে প্রচুর ছেলেমেয়েরা বাইরে হইয়া ভালো ভালো হসপিটালও আছে, বড় বড় হসপিটালও। তারাই যদি আস্তে আস্তে শিলচরের বাড়িঘরের দিকে ঘুরিয়ে আইন, তবে আমরা অনেক উন্নতি হইব। আমার মনে হয় না এমন কোনো ফিল্ড আছে যেখানে শিলচরের ছেলেমেয়েরা বাইরে আজকে ডাক্তারের ইয়েতে নাই। হ্যাঁ, সঙ্গে আরেকটা জিনিস খুব দরকার আমি মনে করি, যে মেডিকেল ethics, this is something which is very important. এই এথিক্সগুলা আমরা অ্যাড্রেস করার দরকার, ডেফিনেটলি অ্যাড্রেস করার দরকার। কারণ ডাক্তার আর পেশেন্টের রিলেশনটা ভগবান আর শিষ্যর মতো রিলেশন। ডাক্তারের কাছে যখন যাই আমি কিন্তু সর্বস্ব সারেন্ডার করে দিই, ঠিক ভগবানের কাছে গিয়া যেমন হাত জোর করে আমি সব সারেন্ডার করে দিই, ডাক্তারের কাছে আমি সারেন্ডার করে দিই। কোনো না কোনোভাবে আমরা এটা এনশিওর করতে লাগবো যে এই সারেন্ডারের যেন কেউ মিসইউজ না করে। এটাই আমি অনুরোধ আমার থাকবো, এর থেকে বেশি আমার কোয়ার দরকার নাই। আপনিও বুঝতে পারতেছেন যে আমি কিতা কইতাছি। কিন্তু এই জায়গার মধ্যে আমি মনে করি যে মানুষের কাছে সঠিক দামে বা সঠিক খরচায় সঠিক ট্রিটমেন্ট পাওয়ার প্রত্যেকটা মানুষের অধিকার আছে, যেটাই তার রোজগার হোক। প্রত্যেকটা মানুষের বাঁচার অধিকার আছে এবং ভালো ট্রিটমেন্ট পাওয়ার অধিকার আছে। ডাক্তারের মধ্যে অনেকেই আমার বন্ধু, অনেক হসপিটাল মালিক আমার বন্ধু। আমি কেউরে এর থেকে বেশি কইতে চাই না, কিন্তু অতখানি কইতে চাই যখন মানুষের সারেন্ডার করে তারারে সবে মিলিয়ে আমরা এমনভাবে দেখা উচিত যে ভগবান মানুষের দিকে দেখুন। Very nice words and really inspiring. So we have come to the end. This is our last একটা rapid fire round, 5 questions. তো আপনার এক লাইনে হইতে লাগবো বা এক ওয়ার্ডে হইতে লাগবে। So the first question is, ফিউচারে আপনি যদি এমএলএ হওয়ার পরে যদি কোনো প্রজেক্ট ফেল হয়, then will you take responsibility and accountability for this, নাকি আপনিও ব্লেম গেম খেলার ট্রাই করবা? আমার জীবনে ব্লেম গেম আমি খেলছি না, আশা করি ভবিষ্যতে খেলার দরকার পড়তো না। ওকে, সেকেন্ড কোয়েশ্চেন, সদরঘাট ব্রিজে মনে করেন আপনি যেটা খুব একটা ইমার্জেন্সিতে আর খুব লম্বা জাম লাগছে, আপনি কি তখন মানুষের লোকে দাঁড়াইবা তত সময় জামটা থাকবো, নাকি সাইরেন বাজাইয়া রং সাইডে ওভারটেক করিয়ে যাবা গিয়া? আমার যদি কোনো পেশেন্ট বাঁচাইবার লেগে লইয়া যেতে লাগে আমি সাইরেন বাজাইয়া যাইব। আমার যদি ফ্লাইট ধরিয়া একটা ইম্পর্টেন্ট মিটিংও যেতে লাগে যে আমার এরকম একটা মিটিং, হয়তো আমি সাইরেন বাজাইয়া যাইমু, আদারওয়াইজ কোনোদিন যাইতাম না, অপেক্ষা করবো, লাইন খুলাইমু, সবের লগে বাইরে। ওকে, থার্ড কোয়েশ্চেন, কন্ট্রাক্টরটা যখন কনস্ট্রাকশন সাইটে যখন ধুলা উড়ে, আপনি কি তা এখানে গিয়া তারারে ফোর্স করবে জল ঢালিয়া এখানে তুমি ধুলা নামাও, নাকি কইবা যে ডেভেলপমেন্ট হইতে গেলে ধুলা উড়বো সহ্য করো? দেখুন, কোনো সময় ডেভেলপমেন্টের লেগে মানুষের ডাইরেক্ট কষ্ট হয়, এটা তো আমরা চাইতাম না, এটা তো পরিষ্কার কথা। এটার আনসার আপনি বুঝতেই পারবেন। হ্যাঁ, ফোর্থ কোয়েশ্চেন, আপনার কাছে কোনটা ইম্পর্টেন্ট, সিটি বিউটিফিকেশন না সিটির বেসিক নিডস? বেসিক নিডস। এন্ড দ্য লাস্ট ওয়ান, কাইন্ডলি ডেসক্রাইব শিলচরস কারেন্ট কন্ডিশন ইন ওয়ান সেন্টেন্স। শিলচর ইজ এ ল্যান্ড অফ অপরচুনিটিস। আমরা সবাই মিলিয়ে কাজ করলে শিলচর ক্যান বি ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল সিটিজ। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগছে আপনার সঙ্গে কথা হইয়া। সো দিস ইজ অল উই হ্যাভ ফর ইউ, ইট ওয়াজ এ গ্রেট কনভারসেশন। আশা করি যদি অপরচুনিটি পাই না আপনি, তা আমরাও অনেক বেশি হেল্প হইব, আমরা টাউনও আগে যাই। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ, সবাই ধন্যবাদ।